ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বলছিলাম এমন এক দেশের কথা যে দেশে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন ছবি, বিদঘুটে আইন আর তুমুল কট্টরপন্থার প্র্যাকটিস দেখতে পাচ্ছি প্রতিদিন আমরা। সমস্যা কোথায় আমাদের? কারণ এই প্রতিবেশী দেশটা আমাদের দেশের একদম পাশে। আর আরও দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গের একটাই বর্ডার, যে বর্ডারের এ প্রান্তে আমরা, ও প্রান্তে ওরা। দেশ ভাগ হয়ে গেছে অনেক বছর আগে, তার জ্বালা যন্ত্রণা সহ্য করে নিয়েছি অনেক বছর আগে, তারপরও শান্তি নেই। প্রতিবেশী দেশ আবার নাকি সেকেন্ড টাইম স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল, তার জন্য প্রচুর মানুষ, প্রচুর হিন্দুরা এপারে চলে এলেন। তখন এপারের লোকজন তাদেরকে আশ্রয় দিলেন, তাদের সঙ্গে থাকলেন, তাদেরকে বুকে টেনে নিলেন। দেশ, আমাদের দেশ ভারতবর্ষ, তখনও বাংলাদেশ থেকে দেশ ছেড়ে আসা, ভিটেমাটি ছেড়ে আসা প্রত্যেকটা হিন্দুকে বুকে টেনে নিয়ে জায়গা দিল। কিন্তু তারপরও শান্তি আছে কি? নেই। এখনো পর্যন্ত আজকের দিনও যা চলছে প্রতিবেশী দেশে, তাতে শান্তিতে থাকার অবকাশ নেই। কারণ ভূগোল বলে, জিওপলিটিক্স বলে, প্রতিবেশী দেশ যদি অশান্ত থাকে তাহলে প্রতিবেশী দেশ সংলগ্ন আরেক দেশের যে সব থেকে কাছের বর্ডার সংলগ্ন যে রাজ্য, সেখানে অশান্তি তৈরি হওয়ার একটা মারাত্মক মরিয়া চেষ্টা চলে। আর আমাদের অবস্থা কি হয়েছে? জলে কুমির, ডাঙায় বাঘ। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আর আমাদের রাজ্যের শাসক দলের নাম তৃণমূল কংগ্রেস। অতএব এর থেকে বড় কঠিন সিচুয়েশন আর কি হতে পারে? তাই আমাদের প্রতিদিনই খবরগুলো দেখাতে হচ্ছে। যারা এখনো ভাবছেন নিশ্চিন্তে টেলিভিশনে খবর দেখে ভাবছেন যে আমাদের কোনো চাপ নেই, বাংলাদেশে কি হচ্ছে বলতো, তাদেরকে জানাই, যদি এখনো পর্যন্ত না জেগে ওঠেন, না রুখে দাঁড়ান, না ভবিষ্যৎ স্ট্র্যাটেজি বানান, তাহলে কিন্তু বাংলাদেশটা কাল এ রাজ্যে দেখতে হবে, পশ্চিমবঙ্গে দেখতে হবে। বাংলাদেশে কি চলছে জানতে গেলে আজকের আপডেটটা আপনাদেরকে দিতেই হচ্ছে। আজকে প্রথম আপডেট, 25শে নভেম্বর থেকে আজ 2রা জানুয়ারি, 39 দিন ধরে বিচারের নামে প্রহসন চলছে এক হিন্দু সাধুর সঙ্গে, এক প্রভু, এক মহারাজের সঙ্গে। চট্টগ্রামের জেলে বন্দী চিন্ময় কৃষ্ণ প্রভু। কি তার অপরাধ? তিনি বাংলাদেশি হিন্দুদের জন্য গলা উঁচিয়ে প্রতিবাদ করছিলেন। এই প্রথম বাংলাদেশের হিন্দুরা এমন একজন কাউকে পেয়েছিল যার নেতৃত্বে তারা এতদিন বাদে প্রতিবাদ করতে পারছিল। তারা বলছিলেন যে আমার দেশ, আমার মা, এই ভিটে ছেড়ে যাব না, এই মাটি ছেড়ে যাব না, দেশ ছেড়ে যাব না, আর উদ্বাস্তু হব না। এই দম, এই সাহস দেখাতে পারিনি এর আগে। 1971 যারা এসেছিলেন, তার আগে যারা এসেছিলেন, তারা চলে এসেছিলেন প্রাণ বাঁচাতে, নিজের ধর্ম বাঁচাতে। এখানে এসে অনেকে সিপিএম হয়ে গেছেন, সেকুলার হয়ে গেছেন, কিন্তু চলে এসেছিলেন তারা এই কারণেই, নিজের ধর্ম নিয়ে প্রাণ বাঁচানোর জন্য। তারা আজকে ভুলে গেছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান হিন্দুরা তাদের মতো ভাবনা চিন্তা করতে রাজি নয়। তারা পালিয়ে গিয়ে পরের দেশে উদ্বাস্তু হয়ে থাকতে রাজি নন। তারা চেয়েছিলেন নিজের দেশে নিজের অধিকার ছিনিয়ে নিতে। কেন সংখ্যালঘুদের জন্য কোনো সেল থাকবে না? সংখ্যালঘুদের জন্য উন্নয়ন মন্ত্রক থাকবে না? কেন সংখ্যালঘুদের জন্য সেখানে কোনো নির্দিষ্ট কোটা থাকবে না? কেন কেন প্রত্যেক মুহূর্তে সংখ্যালঘুদের কাঠগড়ায় তোলা হয়? ডোনাল্ড ট্রাম্প জিতলে দোষ হয় বাংলাদেশের হিন্দুদের, ভারতে বিজেপি ভালো রেজাল্ট করলে দোষ হয় বাংলাদেশের হিন্দুদের, নিজের দেশে আওয়ামী লীগ জিতলে দোষ হয় বাংলাদেশের হিন্দুদের। আরে বাংলাদেশের হিন্দুরা যাবে কোথায়? প্রশ্ন করলে অনেক জামাতিরা বলেন যে বাংলাদেশে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে জামাই আদরে রেখেছি। আরে তোমরা জামাই আদরে রাখার কে? বাংলাদেশের হিন্দুরা চাইলে তোমাদেরকে জামাই আদরে রাখতে পারে। তাদের বিঘে বিঘে জমি ছিল, সেই জমিগুলো আত্মসাৎ করেছে কারা? যারা এখন এই সমস্ত বড় বড় বাতিলা দিচ্ছে তারা। অতএব বাংলাদেশের হিন্দুদের জন্য কথা বলে এতদিন পর্যন্ত কেউ ছিল না। এতদিন বাদে, এত বছরের খরা কাটিয়ে শেষ পর্যন্ত এলেন সামনে চিন্ময় কৃষ্ণ প্রভু, এবং তিনি দেশকে অসম্মান করে নয়, দেশকে মাথায় নিয়ে তিনি বারবার একটাই দাবি জানিয়েছেন, এই দেশটা হিন্দুদেরও দেশ, এই দেশে হিন্দুদেরও অধিকার রয়েছে, হিন্দুদেরকে নির্বিচারে মারা যাবে না, তাদের ক্ষতি করা যাবে না, তাদের অধিকার আত্মসাৎ করা যাবে না।
তাদের মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা যাবে না, তাদের জমি জায়গা হরপ করা যাবে না। কিন্তু সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে ফাঁসিয়ে একের পর এক মিথ্যে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো, আইনজীবী দাঁড়াতে বাধা দেওয়া হলো, পরপর আজ একবার ফের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হলো। আজ ছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর আরও একটা শুনানির দিন। আজ ফের জামিন মামলা শুনানি ছিল, একটা শুনানি খেলা হলো। আজ সকাল 10:15টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে জামিন শুনানিতে অংশ নিয়েছিল সুপ্রিম কোর্টের 11 জন আইনজীবী। চিন্ময় প্রভুকে এদিন আদালতে হাজির করা পর্যন্ত হলো না, তাকে একবার চোখের দেখা দেখতে পর্যন্ত দেওয়া হলো না তার অগণিত ভক্তগণকে, তার সমর্থকদের। আদালতে আইনজীবীদের উপস্থিতিতে আসামির ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হলো। কেন ভার্চুয়াল? কিসের জন্য ভার্চুয়াল? আরে চিন্ময় কৃষ্ণ প্রভু তো বেঁচে আছেন, এখনো প্রাণটা রয়েছে, তাকে নিয়ে আসা পর্যন্ত হলো না। এত ভয়, একটা দেশ পুরো শয়তানদের হাতে চলে গেছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম ওই আবেদনের ওপর শুনানি শেষ করে জামিন নামঞ্জুর করে দিল। অথচ কোনো কারণ নেই, কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই, কোনো কাগজ নেই, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পর্যন্ত নেই। কিন্তু সরকারের মনে হয়েছে ইউনূস বোধহয় কোনো ভোরবেলার স্বপ্ন দেখতে পেয়েছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু একজন সন্ত্রাসবাদী, তার নামে দেশদ্রোহিতার মামলা রুজু করে দিয়েছে। কিসের ভিত্তিতে? তার বাড়িতে কত পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে, তার আশ্রমে কত আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে? জিরো। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এখনো পর্যন্ত। কিন্তু তার আগে কেন নামঞ্জুর করা হয়েছে তার জন্য একটুখানি ব্যাক করে যেতে হবে, একটু রিওয়াইন্ড করে যেতে হবে। আগেকার দিনে হতো না, ক্যাসেট চলে গেলে আমরা পজ বোতাম টিপে রিওয়াইন্ড করে নিতাম, একটুখানি পিছিয়ে যেতাম। ঠিক সেরকমভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নামঞ্জুর করে দেওয়ার ঠিক কয়েক মুহূর্ত আগেই দেখুন আদালতে কি স্লোগান উঠছে। বাংলাদেশের আদালত, আর এই ইউনূস নাকি গণতন্ত্রের কথা বলে। আদালতে দাঁড়িয়ে স্লোগান তোলা হচ্ছে, ইসকনের দালালদের গুড়িয়ে দাও, ভেঙে দাও। আদালতে দাঁড়িয়ে স্লোগান উঠছে, যারা ইসকনকে চাও, ইসকনের সমর্থক, চলে যাও ভারতে। ইসকনের সমর্থক, তাদের কোনো জায়গা নেই বাংলাদেশে। একের পর এক স্লোগান শোনাবো, দেখুন। শুনলেন তো, প্রমাণ হলো তো কি স্লোগান উঠছিল। এই স্লোগান যদি একটা কোর্টের আইনজীবীরা দেয় কালো কোট পরে, তাহলে সে দেশে আর কোর্টের উপর ভরসা রাখা যায়? আমি তো প্রতিদিন প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে দেখাই। এরপরও বিএনপি কিছু নেতা, কিছু বিএনপি সমর্থক, কিছু জামাতি নেতা, তারা এসে বলবেন যে আপা আপনি ভুল দেখাচ্ছেন। আরে ভাই, ভুল দেখাই না, আমরা প্রমাণ সহকারে দেখাই। আপনাদের সমস্যা, আপনারা এতটাই অশিক্ষিত যে কোনটা ঠিক কোনটা ভুল নিজে জানতেও পারেন না, পড়তেও পারেন, নিজের দেশ সম্পর্কে নিজেরাই জানে না। তারা জানে শুধুমাত্র ফতোয়া জারি করতে, তারা জানে শুধুমাত্র কিভাবে হিন্দুদেরকে নিপীড়ন করা যায়, নির্যাতন করা যায়, হিন্দুদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়, কিভাবে তাদেরকে কনভার্ট করতে বাধ্য করা হয়। ঠিক এরপরই, এই স্লোগানের পরে জামিন নামঞ্জুর করে দেওয়া হলো। তাহলে কি বলতে হলো? জামাতি আইনজীবীদের চাপে জামিন নামঞ্জুর হয়ে যায়। এই দেশটা এমন একটা দেশ, এখানে জামাতি জঙ্গিরা মন্ত্রী হয়ে যায়, জামাতি জঙ্গিরা ক্লাসের টিচার হয়ে যায়, জামাতি জঙ্গিরা কলেজের প্রফেসর হয়ে যায়, আর জামাতি জঙ্গিরা তারা দেশের আইনজীবী হয়ে যায়, বড় বড় কোর্টে প্র্যাকটিস করে। আর কি বলার আছে, কি প্রত্যাশা রয়েছে এখানে? চট্টগ্রামের জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী তিনি কি বলছেন একবার শোনাই, শুনুন। আদালত এই অর্ডারটা দিল যে যেহেতু মামলাটা এখনো ইনভেস্টিগেশনে আছে, এমত অবস্থায় যেহেতু ইনভেস্টিগেশন রিপোর্ট আছে না, যেহেতু রাষ্ট্রদ্রোহী অপরাধ, ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ধারা আছে, ধারাটা যেহেতু ধারাটা হচ্ছে নন ভ্যালুয়েবল ধারা, এমত অবস্থায় যেহেতু কোনো রিপোর্ট আসে নাই, মামলা ইনভেস্টিগেশন আছে, মামলার জামিন শুনানি অন্তে রিজেক্ট করার জন্য আদালত।
দেখা যাবে নিজে এই হয়তো কোনো একটা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে, বিশ্বাস নেই কাউকে এখানে। এদেশে সাধুদের জেল হয় আর জঙ্গিদের বেল হয়। হাতে নাতে অস্ত্র সমেত ধরা পড়লে, ফাঁসির সাজাপ্রাপ্ত হলে তাকে বেল দিয়ে ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ। এখানেই শেষ নয়, আরও রয়েছে। এরপর কি? চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী সুমন কুমার রায় উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন, আপনারা চিন্তা করছেন। শোনাবো তার বক্তব্য। আমরা আজকে চট্টগ্রামে ঢাকা হাইকোর্টের এবং জজ কোর্টের সিনিয়র আইনজীবী প্রায় 11 জন শুনানিতে অংশগ্রহণ করেছি। সেখানে আমাদের আইনজীবীরা বিজ্ঞ আদালতে আইনের এবং এদের উপরে ভিত্তি করে সেখানে জামিন শুনানি করেছে, কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছে। যদিও জামিনের পাওয়ার ক্ষেত্রে অনেক গ্রাউন্ড ছিল, যদিও এই মামলার আইনগতভাবে তেমন কোনো ভিত্তি নাই, আমাদের আইনজীবীরা শুনানিতে সেটা বলেছেন, কিন্তু তারপরেও বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা চিন্ময় প্রভুর এই জামিন শুনানির জন্য উচ্চ আদালতে যাওয়ার যে পথ, যে বাধাটা ছিল সেটা আপাতত কেটে গেল। আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা মনে করি যে আমরা ন্যায় বিচার পাবো। আমি জানি না যে ঠিক কতগুলো উচ্চ আদালতে গেলে শেষ পর্যন্ত এর সমস্যার সমাধান হয়। একমাত্র বোধহয় আন্তর্জাতিক আদালত যদি ইন্টারফেয়ার করে তাহলেই একমাত্র সমস্যার সমাধান হওয়া সম্ভব। আর যেটা এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তের হিন্দুরা এককাট্টা হয়ে, যারা বাংলাদেশে জন্মেছেন, বাংলাদেশে মাটির শিকড়ের টান রয়েছে, তারা এককাট্টা হয়ে এবার কিন্তু সওয়াল করছেন যে আন্তর্জাতিক আদালতকে এই বিষয়ে ইন্টারফেয়ার করতে হবে। কারণ বাংলাদেশে সাধুদের জেল হয় আর জঙ্গিদের বেল হয়। কেন বলছি কথা? চলুন আবার প্রমাণ দিই। প্রমাণ ছাড়া তো আপনারা বিশ্বাস করবেন না। ইউনুস জমানায় একের পর এক জঙ্গি মুক্ত হয়েছে। চলুন এবার পরিসংখ্যান ধরে ধরে বলি আর আপনারা মিলিয়ে নিন। 2004 সালের গ্রেনেড হত্যা মামলায় ফাঁসির আসামি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, তাকে ছেড়ে দিয়েছে ইউনুসের সরকার। খোলেআম পিন্টু ঘুরে বেড়াচ্ছে। এর আগে এই একই মামলায় জামিন পেয়েছিল প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ভাবুন, বললাম না এটা এমন একটা দেশ, দেশে জঙ্গিরা মন্ত্রী হয়ে বসে থাকে। লুৎফুজ্জামান বাবর একজন দাগি জঙ্গি, ক্রিমিনাল। তাকে হাতে হাতে ধরা হয়েছিল। ভারতের চাপে সেই সময় তাকে জেলে পুরতে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া। তার সঙ্গে বিএনপির চেয়ারম্যান সেই সময়কার তারেক রহমান, প্রত্যেকে সাজাপ্রাপ্ত। তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইউনুসের আমলে ফাঁসির সাজাপ্রাপ্ত উলফা জঙ্গি পরেশ বড়ুয়া, তার ফাঁসির সাজা মুকুব করে দেওয়া হয়। উলফা প্রধান পরেশ বড়ুয়ার ব্লগার রাজীব হায়দার খুনের মামলায় জামিন পেয়ে যায় আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানি। এরা সমস্ত মার্কা মারা দাগি জঙ্গি এবং এদেরকে ছেড়ে দিচ্ছে এক এক করে। এই জসিমউদ্দিন রহমানির সুরেই আদালতে স্লোগান উঠেছে আজ। ইসকন বিরোধিতা, হিন্দু বিরোধিতা, ভারত বিরোধিতার স্লোগান জসিমউদ্দিন রহমানির। তিনি স্লোগান দিচ্ছে, শুনুন একবার। বাংলাদেশের ভিতরে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ইসকন নামক যে সংগঠন বাংলাদেশে কাজ করছে, অবিলম্বে তাদেরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নতুবা বাংলার জনগণ আবার গর্জে উঠবে এবং ইসকনকে ভারতে পালাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। ব্যাপকভাবে আন্দোলন তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি না হবে, অতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, থানায়, জেলায়, বিভাগে প্রত্যেকটা জায়গায় তোমরা আগুন জ্বালিয়ে দাও। ইসকনকে গ্রেফতার করে সরকার বিচার না করে আমরা বাধ্য হব বিচারকে হাতে তুলে নেওয়ার জন্য। ছি, লজ্জা! এটা আমাদের লজ্জা। প্রতিবেশী দেশে সমস্ত দাগি জঙ্গিরা, যাদের জেল হাজতে থাকার কথা, যাদের গড়াদের আড়ালে থাকার কথা, যাদের এতদিনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা, তারা এত বড় বড় কথা বলছে ইসকনকে নিষিদ্ধ করে দাও। কারা চালাচ্ছে বাংলাদেশ? যদি এখনো মনের মধ্যে প্রশ্ন থাকে কারা চালাচ্ছে বাংলাদেশ, তাহলে সেই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিচ্ছে। তাহলে দেখুন কারা চালাচ্ছে। গত বছর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে থাকা আমাদের জাতির পিতা অধ্যায়টা এবার পাঠ্য বইতেই নেই। এই মুহূর্তের সব থেকে বড় খবর, গোটা অধ্যায়টা ভ্যানিশ হয়ে গেছে। নতুন করে পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে যাতে নতুন প্রজন্মের মাথা থেকে একেবারে ৭১কে মুছিয়ে দেওয়া যায়। নতুন করে কি স্থান পেয়েছে? জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প, যেটা পুরোটাই সাজানো ছিল, নাটক ছিল। এই গণ অভ্যুত্থানের গ্রাফিটি
পাঠ্য বইয়ে যুক্ত করা হয়েছে। ভাবতে পারেন? প্রশ্ন করুন কারা চালাচ্ছে, কারা চালাচ্ছে আরো বলি, আরো শুনুন। নতুন পাঠ্যপুস্তক প্রিন্টিং এর কাজ শুরু হয়েছে, সেখানে স্বাধীনতা ঘোষণার বিষয়টা নতুনভাবে রাখা হয়েছে। কিরকম? পঞ্চম শ্রেণীর নতুন বইয়ে একটাই অধ্যায় পাকিস্তানি বাহিনীর গণহত্যা শীর্ষক লেখায় বলা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। 26শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। একই বিষয় পুরনো বইয়ের এই অংশে ছিল যে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর আক্রমণ করেছিল, তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। উঠিয়ে দিয়েছে, অপারেশন সার্চলাইটের মানে বদলে দেওয়া হলো। ওই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পূর্বে 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। এটা ছিল আসল লেখা ইতিহাস বইতে, পুরো লেখাটাকে ঘুরিয়ে দেওয়া হলো। কিছু বলার নেই আর। প্রশ্ন করুন এখনো দেশটা কারা চালাচ্ছে। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষণার বিষয়টা রয়েছে, রাখা হয়েছে। কিন্তু কি রাখা হয়েছে? এই বইয়ে 1971 সালের মুক্তিযুদ্ধ শীর্ষক একটা লেখায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পাশাপাশি সেখানে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা করার ছবি দেওয়া হয়েছে, এবং আরো বড়ভাবে, আরো স্পষ্টভাবে, শুধুমাত্র মুজিবুর রহমানকে ছোট দেখানোর জন্য। কারা চালাচ্ছে দেশটা? প্রশ্ন করুন। প্রশ্ন করার আগে এটাও জানুন, পঞ্চম শ্রেণীর আমার বাংলা একটা বই ছিল পাঠ্যপুস্তকে। আমরা তোমাদের ভুলবো না, এরকম একটা প্রবন্ধ ছিল। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ মীর নিসার আলী তিতুমির থেকে শুরু করে এবছরের জুলাইয়ে গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শহীদদের স্মরণ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, তিতুমির কি আদৌ বিপ্লবী ছিল? জানা নেই। কারা তিতুমিরকে বিপ্লবী বানাতে চেয়েছে, কারা তিতুমিরকে এখনো পর্যন্ত বিপ্লবী বানাতে চাইছে, ইতিহাস না জেনে প্রশ্ন করার সময় এসেছে। এবং বিভিন্ন পর্যায়ে শহীদদের স্মরণ করা হচ্ছে। কোন শহীদ? যে শহীদরা শহীদ হওয়ার পর আবার বেঁচে পড়তে উঠে এসেছে, বেঁচে পড়তে তারা গুরুত্বপূর্ণ পদ অধিকার করছে, উপদেষ্টা হয়ে যাচ্ছে, সেই শহীদরা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তার ছবিও নাকি পাঠ্যপুস্তকে চলে এসছে। যে মুগ্ধ আসলে মরেছে না মরে নাই, এইটাই সব থেকে বড় বিতর্ক হতে পারে বাংলাদেশে। হাস্যকর না? বিনামূল্যে পাঠ্য বই এবার যুক্ত হয়েছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিটি বা দেওয়ালে আঁকা ছবি। এতদিন ধরে পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেটা প্রত্যাশিত। মুছে ফেলা হচ্ছে এমনকি রবীন্দ্রনাথকেও একটু একটু করে। আমি এই পার্টে আসবো, কিভাবে রবীন্দ্রনাথকে মুছে ফেলা হচ্ছে এই পার্টে আমি আসবো, দেখাবো আমি কি কি স্মৃতি সবকিছু একটু একটু করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি জানি না, হয়তো এরপর তার জাতীয় সঙ্গীতটাকেও বদলে দেওয়া হবে, কারণ ইতিমধ্যে সে আবেদন উঠেছে। তবে তার আগে আজকের আলোচনায় আসবো আমি একটা ছোট্ট মন্তাজ নেব, মন্তাজ নিয়ে আজকে আলোচনা আসবো। এই জায়গা থেকে শুরু করব যে আসলে এ দেশ চালাচ্ছে কারা, এর ফল কতটা মারাত্মক হতে পারে। কারণ দেশটা আমাদের প্রতিবেশী দেশ, একটাই বর্ডারের এপারে আমাদের রাজ্য। তার আগে একটা ছোট্ট মন্তাজ। আন্দোলন তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত বাংলার জমিন থেকে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি না হবে, অতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় থানায় জেলায় বিভাগে প্রত্যেকটা জায়গায় তোমরা আগুন জ্বালিয়ে দাও। সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই আমরা ভারত থেকে এসেছি।
এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। সরাসরি যে প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনাটা করবো তার আগে আলাপ করে নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে গবেষক জিষ্ণু বসু, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস, আর কিছুক্ষণের মধ্যে অবশ্য হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা থাকবেন আমাদের সঙ্গে সঞ্জয় শাস্ত্রী মহারাজ। কারণ আজকে যে ছবিগুলো আমরা দেখছি দিনভর সকাল থেকে, তাতে বারবার একটা প্রশ্ন মাথায় আসছে যে সত্যি সত্যি একজন সাধুকে সন্ত্রাসী বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গোটা পৃথিবী দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব দেখছে, আর সমস্ত জঙ্গিদেরকে সন্ন্যাসী বানিয়ে ফুল চন্দন মালা পরিয়ে তাদেরকে অভ্যর্থনা জানিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। ফাঁসির সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গিরা বেরিয়ে এসে বড় বড় সভা করছে, মেহফিলে বড় বড় বক্তব্য রাখছে ইসকনকে নিষিদ্ধ করা হোক। এই দেশটা কারা চালাচ্ছে? তারাই চালাচ্ছে যারা নতুন করে ইতিহাস বই ছাপতে দিয়েছে। কিন্তু এবার সাহস করে আর কলকাতায় ছাপতে পাঠায়নি। এতদিন পর্যন্ত বাংলাদেশে পাঠ্যপুস্তক কলকাতায় ছাপা হতো, কিন্তু এবার যেহেতু ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে তাই কোথাও একটা ভয় ছিল, তাই কলকাতায় ছাপতে পাঠায়নি। কি কি আছে আমি কিছুক্ষণ আগে দেখলাম। আমি সরাসরি জিষ্ণুবাবু এবং রক্তিমবাবুর কাছে আসবো। শুরুতে রক্তিমটাকে দিয়ে শুরু করব। একটার পর একটা স্ট্যান্ডার্ড, একটার পর একটা অধ্যায় চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্রথমে আসি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, পুরোটাই জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসা। তিনি ঘোষণা করেছেন, তিনিই বলেছেন, তারই উদ্যোগ, তারই ঘোষণা, তারই স্লোগান। ইতিহাস বিকৃতি নয়? প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে জিয়াউর রহমান স্বাধীনতা যোদ্ধা, মুক্তিযোদ্ধা, এটা নিয়ে কোনো সংশয় নেই। ঠিক, তিনি যে স্বাধীনতার ঘোষণাও করেছিলেন এটা নিয়েও কোনো সংশয় নাই। কিন্তু তিনি যে ঘোষণাটা করেছিলেন সেটা কিন্তু প্রথম দিন একটা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমানের নামে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়নি। পরের দিনে উনি কিন্তু অন দ্য বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আস্থা প্রকাশ করে তার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, স্বাধীনতার ঘোষণা, এটা প্রকাশ করেছিলেন। এটা হচ্ছে ইতিহাস বলে। এটা নিয়ে দীর্ঘদিনের মানে যে যখন ক্ষমতায় থাকে তখন কে আসলে স্বাধীনতার ঘোষক, এটা নিয়ে দীর্ঘদিন ধরে মানে একটা ইয়ে চলে। মানে বিষয়টা হচ্ছে যে ধরুন ভারতবর্ষের জাতির পিতাকে, এটা কিন্তু মানে আদৌ সংবিধানে আছে কি না আছে সেটা বড় কথা নয়, কিন্তু যারাই ক্ষমতায় আসুন তারা কিন্তু মহাত্মা গান্ধীকেই কিন্তু এই সম্মানটা দিয়ে এসছেন। এখানে কিন্তু কোনো রকম বিতর্কিত হয়নি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অদ্ভুত যে কে জাতির পিতা, কে জাতির ঘোষক, এইটা না সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। তো এইটা হয়েছে এবং সেখানে এখন বিএনপি যেহেতু ক্ষমতায় আসার মতো জায়গা হচ্ছে বা আর ধরুন জামাতে ইসলামিয়ার সামনে তো কোনো গ্লোরিফাইড হিস্ট্রি নেই যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধের ইতিহাসকেও রাখতে হবে, বাংলাদেশ মানে বাংলাদেশ নামটা রাখতে গেলে মুক্তিযুদ্ধের কথা বলতে হবে। তো সেখানে জামাতের অবস্থানটা কি? জামাত ছিল বিরোধী পক্ষে, জামাত মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল এবং পাকিস্তানের এই ভূমিকে রক্ষা করার চেষ্টা করেছিল রাজাকার আলবদরদের দিয়ে। সুতরাং জামাতের ইতিহাস তো পড়ানো যাবে না। সুতরাং সেখানে বিএনপির যে মানুষগুলো আছে, বিএনপির মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে দিয়ে এটাকে গ্লোরিফাইড করার চেষ্টা হবে। আওয়ামী লীগের অবদান বা অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল বা অন্য শক্তি, আধা জায়গায় আমি দেখছি যে পুরোপুরি স্বাধীনতার ইতিহাসটাই রাখা হচ্ছে না। তাদের কাছে পাকিস্তান কি কি উন্নয়নমূলক কাজ করেছে, পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ কত ভালো ছিল, সেই সমস্ত পার্টগুলোকে রাখা হচ্ছে। না সেটা তো বটেই। দেখুন, একটা দেশের আপনাকে যদি ইতিহাস পড়াতে হয় তাহলে আপনাকে ভারতের ভূখণ্ডের ইতিহাস পড়াতে হবে। ভারত নামক এই দেশটা কিভাবে তৈরি হলো, এই অখণ্ড ভারতের ইতিহাস থেকে আপনাকে ধীরে ধীরে আজকের বাংলাদেশ পর্যন্ত পড়াতে হবে। কিন্তু আমি এর আগেও দেখেছি ওদের ইতিহাসটা শুরু হয়েছে 1947 সাল থেকে। 47 সালের আগে কি ছিল সেটা ওখানে নেই, তাই ওই ইতিহাস বইতে মাস্টারদা সূর্য সেনের কথা নেই, ওই ইতিহাস বইতে প্রীতিলতা ওয়েদাদের কথা নেই, ওই ইতিহাস বইতে মানে বাংলাদেশের প্রজন্মে, এবং এটা কিন্তু শেখ হাসিনার সময় তো রক্তিমদা, শেখ হাসিনার সময়তেও কিন্তু পাঠ্যপুস্তকের এই বদলগুলোকে করা হয়নি। আজকে যতই শেখ হাসিনার দল বল তার সমর্থকেরা বলুক কিনা আমাদের সময় দারুণ ছিল, নয়, শেখ হাসিনার সময় তো কোনো কিছু চেঞ্জ করা হয়নি। এমনকি গতকাল আমরা কথা বলছিলাম যে সময় শত্রুপক্ষের জমি হিসেবে যে জমিগুলো নিয়ে নেওয়া হয়, শত্রুপক্ষ কারা, যারা পাকিস্তানের শত্রুপক্ষ, তাদের জমি জমা নিয়ে নেওয়া হয়েছিল। শেখ হাসিনা আসার পরও কিন্তু সেই জমিগুলোকে ফেরত দেওয়া হয়নি। আমি এখানে একটা কথা বলি, অর্পিত সম্পত্তি, আমি একটা কথা বলি, ইতিহাস বিকৃত কোথায়? দেখুন, মীর নিসার আলীকে এরা ইতিহাস বইতে ঢুকিয়েছে এবং ওখানে একটা কলেজও আছে, তার নাম তিতুমির কলেজ। এই মীর নিসার আলী কে? খুব অদ্ভুতভাবে আমরাও পশ্চিমবঙ্গে পড়ে এসেছি। মীর নিসার আলী বিশাল বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পশ্চিমবঙ্গে সিপিএম এর হাত ধরে তৈরি করা পাঠ্যপুস্তকে তিতুমিরকে আমরা বিপ্লবী হিসেবে পড়ে এসেছি, বিশাল স্বাধীনতা সংগ্রামী তিতুমির। তার নামে
বারাসাতে একটা ইয়ে রয়েছে বাস স্ট্যান্ডের নামে, কে মীর নিসার আলী। মীর নিসার আলী হচ্ছে ওয়াবি আন্দোলনের মানুষ, যারা দারুল ইসলাম বা আজকের যে এই যে মানে গাজাউতুল হিন্দ এর কথা তার প্রবর্তক। ইনি আরবে গেছিলেন, পড়তে গিয়ে সাধনা করতে গেছিলেন যে কীভাবে এখানে দারুল ইসলাম কায়েম করা যায়। এই মীর নিসার আলী তোমার পরবর্তীকালে তার নাম তিতুমির হলো। তিনি কিভাবে শুরু করলেন, রাজা দুর্লভ রায়ের মানে জমিদার দুর্লভ রায়ের বাড়ির সামনে গোহত্যা করে তিনি তার আন্দোলন শুরু করলেন, বিশাল কৃষক বিরোধী আন্দোলন করলেন তিনি। এবং তিনি এটা তার রাজত্বে তিনি যতটুকু এরিয়া কতদিন দখল করেছিলেন, সেখানে রাজত্বে হিন্দুদেরকে ওই আওরঙ্গজেবের মতো জিজিয়া কর দিতে হতো, অর্থাৎ হিন্দুরা যদি দাড়ি না রাখতেন তাহলে তাকে জিজিয়া কর দিতে হতো। তো এই মানুষটা কি অদ্ভুত ব্যাপার, গ্লোরিফাইড করা হয়। তিনি একটা বাঁশের কেল্লা বানিয়েছিলেন এবং সেই বাঁশের কেল্লা নিয়ে তিনি বিশাল বিক্রমে যুদ্ধ করেছেন। তো বাঁশের কেল্লার বিরুদ্ধে কামানের গোলা কতক্ষণ টিকেছিল সেটা ঠিক আছে, অর্থাৎ এই যে বিষয়গুলোকে বড় করে দেখিয়ে দেওয়া হয়েছে যে এটা বিশাল বড় একটা স্বাধীনতা সংগ্রাম, কিন্তু বুড়িবালামের তীরে বাঘাযতীনের যে লড়াই সেটাকে কিন্তু গ্লোরিফাইড করা হয়নি, কিংবা সিধু কানু কিংবা বিরসা মুন্ডার লড়াইকে কখনো গ্লোরিফাইড করা হয়নি, কিংবা ক্ষুদিরামের লড়াইকে গ্লোরিফাইড করা হয়নি। কারণ এরা আসলে হিন্দু ছিলেন এবং তারা হিন্দুত্ব জাতীয়তাবাদের প্রতীক ছিলেন। যার যেসব বিপ্লবীরা যুগান্তর অনুশীলন সমিতির বিপ্লবীরা পকেটে বিবেকানন্দের বই নিয়ে ঘুরে বেড়াতেন, বা ক্ষুদিরাম মৃত্যুর সময় তার ফাঁসির মৃত্যুর সময় তিনি গীতা পড়ছিলেন, সেই কথাটা কিন্তু বলার চেষ্টা করা হয়নি। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও একটা বামপন্থী ন্যারেটিভকে চিরকাল সেট করার চেষ্টা হয়েছে, যে এই আন্দোলনটা যেমন আমরা পড়েছি ছোটবেলায়, আমার মনে হয় হ্যাঁ বামপন্থী ন্যারেটিভ তো বোধহয় নয়, আসলে ইসলামিক ন্যারেটিভ যেটা বামেরা যেটাকে কপি করে নিয়েছে, একদমই ঠিক, ইসলামিক ন্যারেটিভটাকে বামেরা কপি করে বানিয়েছে বামপন্থী। আসলে বামপন্থী ন্যারেটিভ বলে কিছু ছিল না, ছিল ইসলামিক ন্যারেটিভ, সেটাকে বামেরা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তিতুমিরকে বাঁশের কেল্লা করে বিপ্লবী বানিয়ে দিয়েছে। একটা জিনিস কি, যে এই যে ইসলামিক ন্যারেটিভের কথা বলছেন, আজকে যখন জিয়াউর রহমানকে আনা হচ্ছে, মুজিবুর রহমানকে সরিয়ে, তখন একদম এক্স্যাক্টলি রুশ বিপ্লবের কথা মনে পড়ে যাচ্ছে। জন রিড, দুনিয়া কাঁপানো 10 দিন। জোসেফ স্ট্যালিন জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন রাশিয়াতে ব্যান করেছিলেন। কেন না, জন রিড বলেছিলেন যে ট্রস্কি আসল লোক। এক্স্যাক্টলি। ট্রস্কি যখন লেনিন প্রথম বক্তৃতা দিচ্ছেন, সেই সময় পাশে ট্রস্কি দাঁড়িয়েছিলেন, সেই ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে গেছিল। তারপরে স্ট্যালিন সেই জায়গায় ট্রস্কিকে মেরে ফেলার পরে ওই ট্রস্কির যে ছবিটা ওটাকে সরিয়ে দিয়ে ওখানে একটা ডাস্টবিন রেখে দিয়েছিলেন। এই এক্স্যাক্টলি এরকমই করে এদের দুজনের ঘটনা। যেসুদা আমার মনে পড়ছে, আপনারও মনে আছে যে লিও শাউচির একখানা বিখ্যাত বই আছে যে কি করে গুড কমিউনিস্ট হওয়া যায়। সেই লিও শাউচিকে চীনা কমিউনিস্ট পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তার বইটাকেও নিষিদ্ধ করা হয়েছিল। আসলে একটা জিনিসের আমাদের এখনকার সমাজে ভাবতে হবে যে বাংলা বাঙালির অস্তিত্বটা কি। বাংলা যে স্বাধীনতা সংগ্রামে মোট 61 জন যারা ফাঁসি গিয়েছিলেন, তার মধ্যে 29 জন পূর্ব বাংলার মানুষ। আজকে যেটা বাংলাদেশ, সেখান থেকে 29 জন মারা গেছিলেন। এবং বাঙালি হিন্দু, এই যে জিয়াউর রহমানের কথাই বলুন আর মুজিবুর রহমানের কথা বলুন, সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে হিন্দু বাঙালি। এই মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে হিন্দু বাঙালি। তো সেই কথাটা কিন্তু এই দুটো পার্টির কেউ বলেনি। বাঙালি হিন্দুদের ওপর অত্যাচার, এক্ষুনি যেটা বললেন যে শত্রু সম্পত্তি আইনকে অর্পিত সম্পত্তি আইনের মোড়কে মুড়ে বাঙালি হিন্দুদের, আওয়ামী লীগের সময় তো সেগুলো পরিবর্তন করা হয়নি। পাকিস্তানি পূর্ব পাকিস্তানের সময় যেগুলো শত্রু সম্পত্তি বলে যে সম্পত্তিগুলোকে ক্রপ করা হয়েছে হিন্দুদের, সেই সম্পত্তিগুলো কিন্তু শেখ হাসিনা এসে ফেরত দেননি, বরঞ্চ তার নামটাকে চেঞ্জ করে দিয়েছে। বাঙালি হিন্দুদেরকে অর্পিত সম্পত্তি, আরে কিসের অর্পণ, কেন সম্পত্তি অর্পণ করবে কেউ? বাঙালি হিন্দুরা একটা স্লোগান ওখানে বলতো, ভেতরেই বলতে হতো যে নৌকা আর ধানের শীষ 2 সাপেরই 1 বিষ। ঠিক, নৌকা আর ধানের শীষ 2 সাপেরই 1 বিষ। এরা এতকাল ধরে, আজকে বাঙালি হিন্দুর এই প্রশ্নটা করতে হবে। কলকাতা থেকে যেসব তথাকথিত শিল্পী সাহিত্যিক তারা গিয়ে ওখানে পয়সা লোটার জন্য গেছিলেন, তারা যে মিথ্যে কথা এখানে বলেছেন সেই কথাটা বলতে হবে। আজকে বাংলাতে পানি শব্দটা বাংলার ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। পানি বাংলা শব্দই নয়, পানির সঙ্গে কোনো ধর্মীয় ভাবাবেগেরও কোনো সম্পর্ক নেই। পানি, পানীয় একটা সংস্কৃত শব্দ থেকে আসা, হিন্দি বা উর্দুতে আসা শব্দ।
যেহেতু বাংলা কথা বলছেন, এর আগে আমরা কথা বলেছি, এই যে কথায় কথায় জি সম্বোধন করে, এটা বর্গের জয় বয় দীর্ঘই মার্কা জি, এটা তো আমরা কোনোদিনও বাবু বিবি দিদি বলে সম্বোধন করেছি। আমাদের চ্যানেলে আসা বিএনপি নেতাকে আমাদের একজন অ্যাঙ্কার বলে ফেলেছিলেন যে অমুক বাবু আপনি একটু দাঁড়ান, বলছে আমাকে বাবু বলবেন না, আমাকে আমার নাম এই 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 ইসলাম, আমাকে বাবু বলবেন না। এবং এই যে দাওয়াত দেওয়া, গোসল করা, স্নান করা বা চান করা বলি কলকিয়ালে, গোসল করা, প্রত্যেক ক্ষেত্রে বাংলা ভাষাটার বিন্দুমাত্র কিছু দায় বহন করেনি কিন্তু বাংলাদেশ। পাঠ্যপুস্তকও ঢুকে গেছে। এই পানি কথাটার ব্যাপারে, একটা পানি তো একটা সংস্কৃত শব্দ, পানি পানীয় থেকে এসেছে সংস্কৃত, সেই ব্যাপারে এতটা আগ্রহ কেন? তার কারণ বাংলাতে যে মুসলমান শাসকরা শাসন করতেন তারা বাংলা বলতে পারতেন না। একেবারে শেষ পর্যন্ত সিরাজদৌল্লার বাবা একটি বর্ণও বাংলা বলতে পারতেন না। আজকে পানি কথাটাকে বাংলাতে আনার পেছনে একমাত্র কারণ এই সাম্প্রদায়িকতার মূল কারণ হচ্ছে, একমাত্র কারণ বাংলা ভাষাতে তারা কথা বলতেন না, তারা উর্দুতে কথা বলতেন। এই পানির সঙ্গে একমাত্র সম্পর্ক এটাই। আজকে বাংলাতে পানিকে যোগ করা বা চাপিয়ে দেওয়ার যে প্রয়াস, সেই অপপ্রয়াসের বিরুদ্ধে আজকে বলতে হবে। আজকে ইতিহাসের, যেমন এক্ষুনি বললেন তিতুমিরের কথা, প্রত্যেকটা জায়গা বলতে হবে যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলাতে বাঙালি আইডেন্টিটি কি। বাঙালি মানে কি শুধু বাংলা ভাষায় কথা বলা? বাঙালি মানে কি? বাঙালি মানে রবীন্দ্রনাথের ঐতিহ্য, বাঙালি মানে আমাদের এই হাজার বছরের সভ্যতা সংস্কৃতি, সেটা কিছু নয়। এগুলো কিছুই থাকছে না। আমি আপনাদের জানিয়ে রাখি, এই মধ্যে আমি জানি না ইতিমধ্যেই এর পরবর্তী পাঠ্যপুস্তক বদল চলছে, দেশের নাম বদল করার ভাবনা চিন্তা চলছে। এর মধ্যে নবতম যেটা সংযোজন, জাতীয় সঙ্গীত, বাংলাদেশে জাতীয় সঙ্গীত বদল করার জন্য সওয়াল হচ্ছে ক্রমশ জোরালো বিভিন্ন প্রান্ত থেকে। এর আগেও বলা হয়েছে প্রবল রবীন্দ্র বিদ্বেষ, রবীন্দ্রনাথ বিদ্বেষ, এবং যেহেতু রবীন্দ্রনাথ ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনি তারই সৃষ্টি, তাই অতএব বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করো। আমার সোনার বাংলা আর চাই না বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে। কারা বলছেন? শুধুমাত্র একটা নির্দিষ্ট শ্রেণী বলছেন তা নয়, কিছু সময় সেখানকার শিল্পী সাহিত্যিকরা এখন সুরে সুর মেলাচ্ছেন, ইউরুসপন্থীরা বলছেন, কট্টরপন্থীরা বলছেন, এখন হুজুরাও বলা শুরু করেছেন মাহফিল থেকে, ওয়াজ করা থেকে। শুনুন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে। আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে, বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান, তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার শামিল, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে। কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না, কোনো গানকে অ্যালাউ করে না, বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে, দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন, তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা, আমার অধিকার খর্ব করা। এই সঙ্গীতের পরতে পরতে শিরকি অনেক কথা রয়েছে যেটা একজন মুসলিম হিসেবে আমরা মানতে পারি না। ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখানে বাংলা, পশ্চিম বাংলা আর পূর্ব বাংলার যে বিভক্তি, বাংলাদেশের কথা প্রচার না করে শুধু বাংলার কথা বলে এখানেও একটা বিবাদ সৃষ্টি করা হয়েছে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে প্রশ্ন করা হয়েছে জাতীয় সঙ্গীত আপনারা কেন বিরোধিতা করেন? তিনি বলেছেন এই সঙ্গীত আমাদের মসজিদে চলে না। যেই সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না, একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না, গাইতে গেলে আপনার কাছে লজ্জাবোধ আসবে, আপনি লজ্জিত হবেন, ওটা একটা জাতির জাতীয় সঙ্গীত হয় কেমন? এদের বক্তব্য হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে নাকি লজ্জাবোধ হয়। মাদ্রাসায় গাওয়া যায় না, একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে আপনার লজ্জা হয়, আপনি চোখ নামিয়ে নিতে হয়। এটা কি করে জাতির সঙ্গীত হচ্ছে, জাতীয় সঙ্গীত হচ্ছে? হাস্যকর। তার আগে বলে দিই, এই বিদ্বেষ, রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষটা এমন জায়গায় গেছে, 1926 সালের 19শে ফেব্রুয়ারি সেই সময়কার জমিদার প্রমোদচন্দ্র রায়চৌধুরীর আমন্ত্রণে আঠাবাড়ি জমিদার বাড়িতে যান বিশ্বকবি এবং তার অনুরোধে কাছারি বাড়ির উদ্বোধন করেন। 1968 সালে এখানে তৈরি হয় আঠারবাড়ি ডিগ্রি কলেজ। এই কলেজের ভেতরে রয়েছে রবীন্দ্রনাথের উদ্বোধন করা কাছারি বাড়ি। বাড়ির সামনে যে ফলক ছিল তাতে উদ্বোধক হিসেবে রবীন্দ্রনাথের নাম লেখা ছিল, সেই ফলক থেকে মুছে ফেলা শুরু হলো রবীন্দ্রনাথের নাম। এমনকি সেই বাড়ির নামের যে ফলকটা সেটাও পর্যন্ত ভাঙা শুরু হলো। আমার ভাবতে জানতে অবাক লাগছে যে কি করে এই দেশটা ক্রমশ নিজেদের যে রুট, শিকড়, সেখান থেকে সরতে সরতে ওই পূর্ব পাক আফগানিস্তান হয়ে যাচ্ছে। কিসের আইন চাইছে, কিসের শাসন চাইছে আমি শোনাবো। তার আগে আলাপ করে নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা। আমি আপনার কাছে আসছি সঞ্জয় শাস্ত্রী মহারাজ, কারণ আজকের দিনটা সত্যি সত্যি আপনাদের বক্তব্য শোনার দিন। কারণ এক সাধুকে সন্ত্রাসী বানিয়ে দেওয়ার পূর্ণ মাত্রায় চেষ্টা চলল আরও একবার।
বোধহয় মানিয়ে ফেলবো এবার, আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। যদি আন্তর্জাতিক মহল থেকে প্রেশার না আসে, চাপ না আসে, বাংলাদেশ অন্তত চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছাড়বেন, এটুকু কনফার্ম হয়ে গেছি আজকে আমরা। তবে তার আগে শোনাই কিসের শাসন চাইছে বাংলাদেশ, শুনুন। সৃষ্টি যার আইন চলবে তার। আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান, এই জন্য মুসলমান হিসাবে আমরা এই দেশে কত মানুষের শাসন দেখেছি, কেউই আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনী আইন চালু করতে চাই। ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী 1941 সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা চলমান আছে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য, কোরআনী রাজ কায়েম করার জন্য পুরুষরা পুরুষের জায়গা থেকে আর পর্দার আড়ালে অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জনপদ আগামী দিনে কোরআনের জনপদ হবে। বাংলাদেশের এই দেশ কোরআনের দেশ। বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। দুনিয়ার কোনো মানুষের আদর্শ দিয়ে এই দেশ চলতে পারে না। কিসের আইন চালু করতে চাইছে রক্তিম কিছু বলতে চাইছিলেন মনে হয়, এক লাইন শুনিনি একবার। প্রথমত আমি এটা বলতে চাইছি যে এর আগে মহিলাদের দোকান বাজারে না যাওয়ার ফতোয়া দেওয়া হয়েছে, তারপরে প্রত্যেকটা হোটেলে গরুর মাংস রাখতে হবে সেই ফতোয়া দেওয়া হয়েছে। হিন্দু হোটেল হলো, হিন্দু হোটেল হলো, হ্যাঁ গরুর মাংস ম্যান্ডেটরি হোটেল এবং কোরআনের শাসন চাই, এটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। এবার আজকে যে ঘটনাটা ঘটলো একদম খুব পরিষ্কার কাছে, মানে মৌলবাদীদের কাছে নতজানু হয়ে গেলেন বিচারক এবং চিন্ময় প্রভু জামিন দিলেন না। অর্থাৎ এর থেকে প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশে শরীয়ত আদালত চালু হয়ে গেছে, যেখানে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের যেখানে যেখানে শরীয়ত আদালত চলে এসব রাষ্ট্রে, সেখানে যেমন তারা সেকেন্ড গেট সিটিজেন, তাদের বলার কোনো অধিকার নেই, সেটা কিন্তু আজকে ইউনূস সরকার ঠারে ঠোরে আমাদেরকে বুঝিয়ে দিলেন। এই বার্তাটা আমাদের মাথায় রাখতে হবে। চালু হবে হবে হতে চলেছে বলার জায়গা নেই। এবার হচ্ছে প্রথম কথা হচ্ছে যে মামলাটা করা হয়েছে, এটা বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা। তো রাষ্ট্রদ্রোহের মামলা চিরকাল আমরা জেনে এসেছি, সংবিধানেও আছে যেটা রাষ্ট্রপক্ষ করে, কিন্তু এখানে মামলাটা কে করেছে? মামলাটা করানো হয়েছে একজন বিএনপির লোককে দিয়ে, যাদের পরে তাকে বিএনপি আবার সাসপেন্ড করেছে। তো সেই লোকটি কি করে রাষ্ট্রপক্ষ হয়ে যায়? তার মানে বিএনপির একটা মৌলবাদী রাষ্ট্রপক্ষ হয়ে যাচ্ছে, তার মানে দাঁড়ানোর রাষ্ট্রটাই মৌলবাদী হয়ে গেছে, এটা খুব পরিষ্কার। এবং এই যে রাস্তায় রাস্তায় পোস্টার পড়েছে যে আল্লাহর শাসন কায়েম করো হিজবুত তাহ্রীরদের, সেইটা এখন প্রকাশ্যে চলে আসছে এবং এটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা মৌলবাদী রাষ্ট্রের পরিণত শেপ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এরাই চালাবে। এবং সেই কারণেই রবীন্দ্রনাথের যে ব্যাপারটা, যে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে হবে, তার কারণ হচ্ছে একটাই, যে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করাটা নতুন নয়। এই গানটাকে নিষিদ্ধ করার চেষ্টা এর আগে হয়েছে জিয়াউর রহমানের আমলে, আমার শেষ তোমার শেষ বাংলাদেশ বাংলাদেশ, এরকম একটা গানকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারা পারেনি। কেন? সেই সময় ছায়ানটের নেতৃত্বে সঞ্জিতা খাতুনরা মুভমেন্ট করেছিলেন এবং বাংলাদেশ গঠনের পেছনে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা একটা অপরিসীম মুক্তিযুদ্ধদের প্রেরণা দিয়েছে, রবীন্দ্রনাথ প্রেরণা দিয়েছে। সুতরাং সেখানে উৎখাত করা যায় না। ওখানে বরাবরই একটা চেষ্টা করা হয়েছে যে নজরুল ইসলাম, তিনি যেহেতু জাতিতে মুসলিম ছিলেন, ধর্মে মুসলিম ছিলেন, জাতিতে বাঙালি ছিলেন, তাকে কি করে রবীন্দ্রনাথের বিকল্প তৈরি করা হয়? আমি মনে কি এবার বোধহয় এবার পরবর্তী কোপটা রবীন্দ্রনাথই হতে চলেছে। না, রবীন্দ্রনাথের পরে এই প্রশ্ন হচ্ছে এখানে, রবীন্দ্রনাথের পরে এই কোপটা নজরুল ইসলামের উপরে পড়বে, কারণ তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন। জয় বাংলা স্লোগান তো নজরুলের, অথবা ইতিমধ্যে কোপ পড়ে গেছে। আমি সঞ্জয় সচিব মহারাজের কাছে আসছি, একজন সাধুকে কিভাবে হ্যারাস করা যায়, কিভাবে তাদেরকে বদনাম দেওয়া যায়, এবং আপনি বিগত দিনে হয়তো শুনেছেন সোজাসুজি স্বর্ণালী বিভিন্ন শো, সেখানে এসে বিএনপি জামাতের নেতারা একের পর এক নোংরা ভাষায় আক্রমণ করছেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে। মানে সেখানে থেকে কি অবস্থা, কি বলবেন? এরপর তো আর তো কোনো রাস্তা দেখছি না আমি। চিন্ময় কৃষ্ণ প্রভু হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে যারা সংখ্যালঘু বাংলাদেশে, তাদের যৌথ কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, এটাই তার অপরাধ। যেখানে জেহাদি হুজুরদের ডাল গলছিল না, সোকল্ড মাদ্রাসা ছাপ মূর্খ অর্ধশিক্ষিত জেহাদি হুজুরদের ডাল গলছিল না, গ্রামে গ্রামে গিয়ে ধর্মান্তকরণ রুখে দিয়েছিলেন এই চিন্ময় কৃষ্ণ প্রভু, এটাই তার একমাত্র অপরাধ। আজকে তার জামিন নামঞ্জুর হওয়াটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় একজন নির্ভীক সন্ন্যাসী, যিনি কারুর কোনো ভোট ব্যাংক নন, যিনি কারুর কোনো ক্ষতি করেননি, একজন নির্ভীক সন্ন্যাসী, তার
মুক্তি জামিনের আবেদন নামঞ্জুর হওয়াটা সারা বিশ্ব মানবতার কাছে আজকে উপহাস। একদম সারা বিশ্ব মানবতার কাছে উপহাস। সারা বিশ্ব দেখছে বাংলাদেশ আপনারা লজ্জায় মুখ লোকান, কোথায় মুখ লোকাবেন আগামীতে, সারা বিশ্ব মানবতার কাছে অত্যন্ত নিন্দনীয়। আপনি সঞ্জয় কৃষ্ণ মহারাজ কি বার্তা রাখবেন? বার্তা রাখবো এই যে এখনো সময় আছে, আপনারা নিজেদেরকে সংশোধন করুন। আর ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সারা ভারতবর্ষের সমস্ত ধর্মমতকে আমরা পুষ্টি বৃদ্ধি হতে সহযোগিতা করেছি। মনে হয় ওরা সংশোধন করবে, সংশোধনের রাস্তা নেই। তাহলে এদের বিনাশ অভিসম্ভাবী বিনাশ মনে হয় অবিলম্বে দুটো বাংলা ইন্টারফেয়ার করতে হবে, আমাদের ইন্টারফেয়ার করা দরকার। দুটো বাংলা, দু বাংলারই হিন্দুদের কাছে চিন্ময় কৃষ্ণ প্রভু যেমন ভারত সেবাশ্রম সংঘের প্রণমানন্দজি মহারাজ আমাদের সকলের রক্তের মধ্যে মিশে গেছে যে কিভাবে হিন্দু বাঙালির অস্তিত্বকে রাখতে হয়। যেমন ফরিদপুরের শ্রী অঙ্গনা আশ্রমের 8 জন সন্ন্যাসী মুক্তিযুদ্ধের সময় একই দিনে তাদেরকে গুলি করে মেরেছিল খান সেনারা। চিন্ময় প্রভু আমাদের সামনে দেখাচ্ছেন যে বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষার শেষ লড়াই আমাদের লড়ছে, কিন্তু এই লড়াইয়ের পাশে থাকছে কারা? কারা এর মধ্যে ইন্টারফেয়ার করবে, নাকি এইরকমই উগ্র কট্টরপন্থী মৌলবাদের শাসন চলবে? আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, গোটা বিশ্বকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে শেষ কোথায়। এই প্রশ্নটাকে শেষ করলাম একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।